মাঝে পেরিয়েছে কয়েকদিন, বাসায় আবহাওয়া এখন অস্বাভাবিক রকম ঠান্ডা হয়ে আছে। রিদা এমন ঠান্ডা আবহাওয়া দেখে আরো ভয়ে আছে। মা তো ইতিমধ্যে সুরাইয়া আন্টির সাথে কথা বলেছেন, বিয়েটা বোধহয় ভেঙেও গিয়েছে, নয়তো এর মধ্যে আরো কাহিনী হওয়ার বাকি ছিল। এমনিও রিদা ইতিমধ্যে আরো একটা ভুল করে ফেলেছে। সারোয়ারের নাম সার্চ করে ফেসবুক আইডি পেয়ে অনেকগুলো মেসেজ দিয়েছে, একটাও সোজা মেসেজ না, সব উল্টোপাল্টা মেসেজ পাঠিয়েছে। তবে সবচেয়ে রাগের কাহিনীটা তখন ঘটেছে যখন সারোয়ার মেসেজ সিন করে একটাই উত্তর দিয়েছে, স্টুপিড গার্ল। তারপর আর কিছু না বলে সোজা ব্লক করে ফেলে রেখেছে। ইগনোর জিনিসটা বরাবরই রিদার অপছন্দের, এমনকি তুবার সাথে ঝগড়া লাগলেও সে আগেই গিয়ে খোঁচাতে থাকে কথা বলানোর জন্য। কেউ তাকে ইগনোর করুক সেটা সে সহ্য করতেই পারে না। আর সেই অসহ্যকর কাজটাই সারোয়ার তার সাথে করেছে। মেজাজটা এত খারাপ, তার মনে হচ্ছে সারোয়ারকে সামনে পেলে কতগুলো কথা শোনাতে পারলে তার ভালো লাগতো। সেদিনের পর এক সপ্তাহ পার হয়ে গিয়েছে, রিদা এখনো ঘুরতে যাওয়ার সুযোগ পায়নি, কারণ তার পড়াশোনা। সে বর্তমানে জাতীয় ভার্সিটির আন্ডারে একটি কলেজে অনার্স করছে, প্রথম বর্ষ শেষ করে দ্বিতীয় বর্ষে উঠেছে। হঠাৎই ইনকোর্সে ডেট পড়ায় তার ঘুরতে যাওয়া আটকে যায়, তাই সপ্তাহ খানিকের মাঝে পড়াশোনায় ডুবে যেতে হয়েছিল। শুনেছি জাতীয় ভার্সিটিতে পড়লে তেমন পড়াশোনা করতে হয় না, শুধু পরীক্ষার আগে একটু পড়লেই হয়। সেই পদ্ধতি অবলম্বন করতে গিয়ে প্রথম বর্ষে একটা বড়সড় বাস উপহার পেয়েছে, তাই এবার একটু মন দিয়েই পরে ইনকোর্সে দিল। ততদিনে শাওয়ারের কথা মাথা থেকে বেরিয়েই গিয়েছিল। হঠাৎ ঘুরতে যাওয়ার কথা মনে পড়তেই শারোয়ারের কথা মনে পড়লো। কি ভেবে মেসেঞ্জার চেক করতে নিজেকে এখনো ব্লক লিস্টে পড়ে থাকতে দেখে মেজাজ খারাপ হয়। মায়ের সাথে একটু আধটু কথাবার্তা হয়, তিনি এখনো কেমন ঠান্ডা হয়ে আছে। মা ঠান্ডা থেকে মানে সামনে বড় কোনো বাস তৈরি আছে, সেখান থেকে বাঁচতে হলে আগে ভাগে বাসা থেকে পালাতে হবে, তাই তাড়াতাড়ি করে তুবাকে বলে সব গোছগাছ করে নিতে। বাবা ইতিমধ্যে গাড়ির টিকিট কেটে রেখেছেন, ওনার সময় হলে নিজেই দিয়ে আসতেন, তবে সেই সুযোগ না থাকায় দুটো মেয়েকে একাকেই পাঠাতে হলো। গাড়ি সেখানে থামবে, সেখান থেকে রিদার মামা এসে তাদের নিতে চলে আসবে, এই নিয়ে তার কোনো সমস্যা নেই। রিদা তার পছন্দের স্থান বান্দারবান যাবে, এই নিয়ে তার খুশির সীমা নেই। তবে তুবার মধ্যে তেমন কোনো রিয়াকশন নেই। বড় বোনের শখ হয়েছে ঘুরতে, তাই ছোট বোন হয়ে পাহারাদারের মতো যাচ্ছে। সারোয়ার তৈরি হচ্ছে, তার ছুটি শেষ, তাকে চলে যেতে হবে। ইমন ইরিন দুজনে ভাইয়ের রুমেই বসে আছে। বসে বসে জগতের যত বকবক করছে, সহজে তারা বড় ভাইয়ের সামনে আসে না, একটু ভয়ই পায়। দূর থেকে আগে ভাইয়ার চোখ মুখের অবস্থা খেয়াল করবে, যদি দেখে সব ঠিকঠাক তবে আসবে ভাইয়ের সাথে কথা বলতে। যেমন এখন ভাইয়ের মোট স্বাভাবিক আছে, তাই দুই ভাই বোন এসেছে ভাইয়ার সাথে গল্প করতে। সারোয়ার কমই কথা বলছে, যা বলার তারা দুজনেই বলছে। সারোয়ার তৈরি হতে হতে সব শুনছে, শুধু কখনো মুচকি হাসছে, কখনো বা টুকটাক উত্তর দিচ্ছে। হঠাৎ ইমন বলে ওঠে, ভাইয়া আম্মু যে একটা মেয়ের সাথে কথা বলছিল, দেখা করেছিল তার সাথে। হঠাৎ রিদার প্রসঙ্গ উঠতেই সারোয়ারের মুড চেঞ্জ হয়ে যায়, চোখে মুখে বিরক্তি প্রকাশ পায়। ইমন বুঝতে পারে কোনো ঘাপলা তো আছে, আপাতত সে বকা খেতে যাচ্ছে, তাই নিজে পাশে বসা ইরিনকে খোঁচা দেয় যাতে ইরিন কথার প্রসঙ্গ পাল্টায়। তাই ইরিন তাড়াতাড়ি করে বলে ওঠে, ভাইয়া তোমাদের সেনানিবাসে কবে যাবে? আমাদের খুব শখ সেখানে যাওয়ার। সারোয়ার নিজেকে সামলে বলে, কখনো সুযোগ হলে সবাইকে নিয়ে যাব, এখন দুটোই রুম থেকে বের হ। ইমন লাগেজটা নিয়ে বের হ, আমি তৈরি হয়ে আসছি। ইমাদ তাড়াতাড়ি করে লাগেজ হাতে নিয়ে বেরিয়ে পড়ে, পেছনে পেছনে ইরিনও বের হয়। তারা বেরোতেই সারোয়ার চুপচাপ বিছানায় বসে পড়ে। রিতার প্রসঙ্গ ওঠার পর থেকেই মেজাজ খারাপ হয়ে আছে, নিজে দোষ করে তার উপরে দোষ দিয়ে দেয়। কেন মেয়েটা কেমন মেয়েটা সেদিন মেসেজ করে বলেছে কেন সে বাসায় এসে রিদার নামে খারাপ কথা বলল, এজন্য নাকি তার মা রাগ দেখিয়েছে তাকে। অথচ সারোয়ার এসব নিয়ে কিছুই বলেনি মাকে, উল্টে মায়ের বয়স কম দোহাই দিয়ে বিয়ে আটকালো। তারপরও মেয়েটা তাকেই ভুল বুঝে উল্টোপাল্টা কথা শুনিয়ে দিল। মূলত এখানে তাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। রিদার মা তার সাথে রাগ দেখানোয় সে ভেবেছে সারোয়ার হয়তো কিছু বলেছে, নয়তো সাধারণ একটা বিয়ের প্রসঙ্গ নিয়ে নওশিন বেগমের রাগ দেখানোর কোনো মানেই ছিল না। সামান্য বিষয় নিয়ে দুজন অপরিচিত মানুষের মধ্যে এক মারাত্মক ভুল বোঝাবুঝি সৃষ্টি হলো। সেই ভুল বোঝাবুঝি দুটো অপরিচিত মানুষকে আরো দূরত্বে ঠেলে দিল। বান্দারবান আর্মি ক্যাম্প, পাহাড়ের গা ঘেঁষে তৈরি করা সেনা ক্যাম্পটা বরাবরের মতোই ব্যস্ত। চারপাশের সবুজের সমারোহ স্থানটাকে সৌন্দর্য মণ্ডিত করেছে। চারপাশে ঘন সবুজ জঙ্গল, উঁচু নিচু পাহাড় আর আঁকাবাঁকা রাস্তা, সব মিলিয়ে জায়গাটা যেন প্রকৃতির আড়ালেই লুকিয়ে আছে। ভোরের কুয়াশার দূরের পাহাড়গুলো অস্পষ্ট ছাড়ার মতো দেখায়। বাতাসে ভেজা মাটির গন্ধর সাথে গাছের পাতার সুবাস। এখানকার প্রকৃতি প্রতিটি ঋতুতে এক এক সময় এক এক রূপে ধরা দেয়। ক্যাম্পের পাশেই একটা সরু ছোট্ট ঝর্ণার ধারা বয়ে গেছে। বর্ষাকালে ঝর্ণাটা ফুলে ফেপে ওঠে, পাথরের গায়ে আছড়ে পড়া পানির শব্দে চারপাশ মুখরিত হয়ে থাকে। বান্দারবান এরিয়ায় বেশ কয়েকটি টুরিস্ট স্পট রয়েছে, তাই এখানটায় টুরিস্টদের আনাগোনা রয়েছে। পাশাপাশি রয়েছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য কঠোর ব্যবস্থা। প্রতিটি টুরিস্ট স্পটে সেনাদের অবস্থান রয়েছে, যে কোনো অনাকাঙ্ক্ষিত মুহূর্ত যেন তৈরি না হয় তার জন্য তারা সর্বদা সতর্ক থাকে। বান্দারবান এরিয়াটা যেমন সুন্দর তেমনি ভয়াবহ। কাছাকাছি বর্ডার এরিয়া বলে নানা রকম অবৈধ ব্যবসাও চলে, সেসব রোধে কড়া ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তবুও অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন পন্থা অবলম্বন করে নিজেদের কার্য হাসিল করার চেষ্টায় সর্বদা সুযোগ খোঁজে। কিছুদিন ধরে এখানকার আশেপাশে
আশেপাশের এলাকায় কিছু মিসিং রিপোর্ট পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে কোনো পাচারকারী সংগঠনের কাজ এটা। ফোর্সের লোকেরা যথাসাধ্য চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। বর্ডার এলাকায় বিজেপি ফোর্স কড়াকড়ি করা হয়েছে, কারণ এখানে চোরা কারবারির একটাই পথ, সেটা বর্ডার সংলগ্ন স্থান। ক্যাম্পাসের বাহিরটা যতটা শান্ত দেখায়, ভেতরটা ততটাই ব্যস্ত। প্যারেড গ্রাউন্ডে সেনাদের কোলাহল, কোথাও ফিজিক্যাল ট্রেনিং, কোথাও অস্ত্র চেক, কোথাও বা টহল দলের প্রস্তুতি। সারোয়ার ক্যাম্পে ঢুকেই নিজের ইউনিটের দিকে হাঁটছিল। চোখে মুখে ক্লান্তি স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে। টানা 10 দিনের ছুটির রেশ বুঝি এখনো কাটেনি, তবে দায়িত্বে ঢুকলেই সব আবার ঠিক হয়ে যাবে। তখন সব ক্লান্তি দূর হয়ে চেহারায় কঠোরতা, দৃঢ়তা চলে আসে। ক্যাম্পের একপাশে অপারেশন রুম রয়েছে, সেখানেই সকল প্রকার অপারেশনের পূর্ব প্রস্তুতি নেওয়া হয়। ভেতরে দেওয়ালের গায়ে ঝোলানো কিছু ম্যাপ দেখা যায়, সেখানে বিভিন্ন জায়গায় লাল দাগে বৃত্ত আঁকা, মানে এই জায়গাগুলো সীমান্ত ঘেঁষি পাহাড়ি এলাকা। এই স্থানগুলোই অবৈধ ব্যবসায়ীদের জন্য ব্যবসার প্রধান পথ। যত অবৈধ কাজকর্ম সব এইসব রাস্তা দিয়েই পরিচালিত হয়। ডিউটি অফিসার সংক্ষিপ্তভাবে জানায়, গত 3 দিনে আশেপাশের এলাকায় 3টি মিসিং রিপোর্ট পাওয়া গেছে। 3 জনেই পর্যটক নারী ছিলেন, যার ফলে বিষয়টা মারাত্মক হয়ে দাঁড়িয়েছে। পুলিশ ফোর্সরা এই বিষয়ে তদন্ত করছে। প্রাথমিকভাবে কোনো নারী পাচারকারীর সংগঠনের কাজই মনে হচ্ছে। ধারণা করা হচ্ছে আজকে রাতের মধ্যে বড়সড় করে চালান দেওয়ার চেষ্টা করবে তারা। সারোয়ারের ম্যাপের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এই ধরনের রিপোর্ট নতুন না, তবে সংখ্যাটা অস্বাভাবিক। তার উপর পর্যটক ছিলেন ওরা। বিজেপির কড়া পাহারা, ভেতরেও কেউ সূক্ষ্মভাবে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে, এটাই সবচেয়ে বিপজ্জনক। সারোয়ার নিজের ডিউটির কথা জেনে নিয়ে নিজ কোয়ার্টারের দিকে এগিয়ে যায়। এখন গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিবে, তারপর সময় মতো নিজের ডিউটিতে মনোনিবেশ করতে হবে। রিতা, তুবা 2 বোন তৈরি হয়ে বসে আছে। বাবা একটু বাহিরে গিয়েছেন, বাবা আসলেই তাদের নিয়ে বেরিয়ে পড়বে। এই প্রথমবারের মতো 2 বোন একাকী একটু দূরবর্তী কোনো স্থানে যাচ্ছে। দুজনের মাঝে বেশ এক্সাইটমেন্ট কাজ করছে। এসব নিয়েই 2 বোন গুজুর গুজুর করছে। নওশিন বেগম নিজের ভাই ভাবির জন্য কিছু খাবার তৈরি করে দিচ্ছেন। সেলিম ইসলাম ওনার ছোট ভাই, ভাইটা ওনার হাতের খাবার বেশ পছন্দ করে। মেয়ে দুটোকে যখন পাঠাচ্ছেই তাই যতটুকু পারছে কিছু সাথে দিয়ে দিচ্ছে। তাছাড়া সেলিম সাহেবের বউও অনেক ভালো মানুষ। রিদা তুবাকে অনেক আদর করে। সেখানে থাকলে মেয়ে দুটো ভালোই থাকবে, তাই তিনি কোনো আপত্তি করেনি। রিদা মায়ের কাছে এগিয়ে আসে, পেছন থেকে মাকে জড়িয়ে ধরে বলে, রাগ কমেছে আপনার মাতাজান? নওসিব বেগম মনে মনে হাসলেও উপরে কোনো জবাব দেন না। রিদা মুখ ফুলিয়ে বলে, ও আম্মাজান, একটু কথা বলেন মেয়েটার সাথে। মেয়েটা যে আপনার বকা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। নওশিন বেগম পেছন ঘুরে মেয়ের কান টেনে বলেন, বকা খাওয়ার মতো কাজ করিস বলেই তো বকা খাস। ধিঙ্গি মেয়ে হয়ে আবার ছোটটার সাথে তুলনা করিস নিজেকে। রিদা ফিসফিসিয়ে বলে, আসতে বলো, তোমার শুনলে ঝামেলা শুরু করবে। আমি তো তোমাদের বেশি আদরের, তাই একটু বেশিই দুষ্টুমি করি। যাচ্ছিস ভালো কথা, ভদ্র মেয়ের মতো থাকবি, মামির সাথে সাথে থাকবি, আর ছোটটাকে দেখে রাখবি। এখন কিন্তু তুবা তোর দায়িত্বে থাকবে, সাবধানে থাকবি দুজনেই। রিদা মিষ্টি হেসে বলে, ওকে আম্মাজান, যেভাবে যাচ্ছে সেভাবেই ফেরত আসবো, নো টেনশন। আর সেখানকার ছবি তুলে আনবো, পরে তোমাকে দেখাবো। পাহাড়ি এলাকাগুলো অনেক সুন্দর হয়। পাহাড়ে যাস না একা একা, মামার কাছে থাকিস, বড় হয়েছিস তো, লাফালাফি করিস না। পারলে ছোটটাকে দেখে শেখ কিভাবে শান্ত থাকতে হয়। তখনই পেছন থেকে তুবা একটু গলা খাকারি দেয়। রিদা চোখ কুচকে পেছনে তাকাতেই তুবা নিজেকে নিয়ে একটু ভাব দেখায়, কারণ মা তার প্রশংসা করেছে। মূলত তুবা যতই শান্ত থাকুক না কেন, রুমে গেলেই তার রূপ প্রকাশ পায়। রিদার সাথে যত দুষ্টুমি তার। দুজনে মারামারি শুরু করলে, মা লাঠি নিয়ে আসলেই তুবা অসহায় ভঙ্গিতে বসে পড়বে। তারপর যা যাওয়ার রিদার উপর দিয়ে যাবে। তাদের 2 বোনের বয়সের ডিফারেন্স বেশি না, মাত্র 2 বছরের মতো ব্যবধান। তাই তাদের মধ্যে মিল যেমন তেমন মারামারিও বেশি চলে। পাশাপাশি চলে তুলনা, কে কার থেকে বেশি কি করতে পারে। কবির ইসলাম বাহির থেকে কিছু হালকা পাতলা খাবার কিনে এনেছেন, মেয়ে দুটো যাতে চলার পথে কিছু খেতে পারেন। মেয়ে দুটোকে একাকি পাঠাতে মন সায় দিচ্ছে না তাদের দুজনের কারোরই। তবে বড় মেয়েটা এমনিতেই একটু প্রেসারে আছে, আবার ছোটটার পরীক্ষা আসছে সামনে, এর আগে একটু মাইন্ড ফ্রেশ করে আসা ভালো হবে। সেসব ভেবেই সিদ্ধান্ত নেওয়া। রিদা তুবা দুজনেই মাকে বিদায় জানিয়ে বাবার সাথে বেরিয়ে পড়ে। যেহেতু চট্টগ্রাম থেকে বান্দরবানের দূরত্ব বেশি নয়, তাই বাসে করেই তারা চলে যেতে পারবে। তারপর বাস স্ট্যান্ড থেকে মামা তাদের রিসিভ করে নিয়ে যাবে। বাসে উঠে তারা হাত নেড়ে বাবাকে বিদায় জানায়। বাস ছাড়তেই 2 বোন কত রকমের কথাবার্তা বলতে থাকে। দুজনের মাঝেই খুশির ঝিলিক দেখা যাচ্ছে। তারা কি পরিমাণে খুশি সেটা তাদের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। সবচেয়ে বেশি খুশি বোধহয় রিদা নিজেই। সেখানে গিয়ে কখন কি করবে, কোথায় কোথায় যাবে, সবকিছুর প্ল্যান আগে থেকেই করে রাখছে। মোটামুটি দীর্ঘ সময়ের যাত্রা শেষে তারা বান্দারবানে পৌঁছে যায়। বাস থেকে নামতেই কিছু দূরে মামাকে দাঁড়িয়ে থাকতে দেখে 2 বোনেই দৌড়ে মামার কাছে চলে যায়। তাদের দুজনকে দেখে সেলিম সাহেবও খুশি হন। মেয়ে দুটোকে তিনি নিজের মেয়ের থেকে কোনো অংশে কম দেখেন না। ওনার ছোট ছেলেটাও তাদের জন্য পাগল। তোবা মামাকে বলে, ও মামু, রাজনকে আনলে না কেন? বাসায় তো যাচ্ছি, মিচ্ছুটাকে সাথে আনলে সামলানো কষ্টকর হয়ে পড়তো রে। মামার সাথে তারা কথা বলতে বলতে এগোতে থাকে। বাস স্ট্যান্ড থেকে স্থানীয় গাড়ি করে তারা মামার বাসার দিকে যেতে থাকে। পথিমধ্যে রিদা মুগ্ধ হয়ে আশেপাশের প্রকৃতি দেখতে
দেখতে থাকে। আঁকাবাঁকা সরু পাহাড়ি রাস্তার চারপাশে সবুজ ঘাসের সমারোহ তাকে মুগ্ধ করছে। এতক্ষণ আসার পথে সে বকবক করলেও এখন সে প্রকৃতির সৌন্দর্য দেখতে ব্যস্ত। তখনই তাদের গাড়ির পাশ দিয়ে একটা সেনাবাহিনীর গাড়ি যেতে দেখে হৃদার হঠাৎই সারোয়ারের কথা মনে পড়ে। সেই লোকটাও তো আর্মির মেজর পদে আছেন, ওনার পোস্টিং কোথায় হয়েছে এসব তো হৃদার জানাই হয়নি। আগেই ওনার পরিচয় পেয়ে হৃদা যাতা কাহিনী করে বিয়েটা ভাঙলো, অথচ লোকটার পরিচয় সম্পর্কে সে কিছুই জানে না। মায়ের কথা মনে পড়লো, মা তো বলেছিল সবাই তো খারাপ হয় না। হৃদাও এটা বিশ্বাস করে। সে জীবনে একটা সেনা সদস্যর খারাপ হওয়ার কথা শুনেই তো বাকিদের জাজ করতে পারে না। হয়তো সারোয়ার সাহেব বাকিদের মতো না, উনি হয়তো ভালো মনের একজন মানুষ, কিন্তু একজন মানুষকে দেখলেই তো তার চরিত্র সম্পর্কে অবগত হওয়া যায় না। তেমন হলে কেউ বিয়ের পরেও ঠকে যেত না। হৃদা বিয়ের পরবর্তী স্বামী স্ত্রীর সম্পর্কটাকে অনেক সম্মান করে। বিয়ের পরবর্তী মুহূর্তের কোনো খারাপ ঘটনা শুনলে তার মনটা খারাপ হয়ে যায়। হৃদা চায় বিয়ের পরে সর্বদা স্বামীর পাশে থেকে স্বামীর সেবা করবে, কিন্তু আর্মিতে থাকা মানুষগুলো দেশ সেবা করতে গিয়ে মাঝে মাঝে নিজেদের পরিবারকেই ভুলে যায়। তেমন হলে হৃদা তো টেনশনে জীবন কাটাতে পারবে না। তার ভয় হয় খুব। যেখানে সে একটা সুখী সংসারের চিন্তা করে, সেখানে স্বামীকে নিয়ে টেনশনে থাকা তার জন্য খুবই কষ্টের। বিকেল পেরোতেই তার মামার বাসায় পৌঁছে যায়। মামার বাসাটা খুব সুন্দর একটা জায়গায়। বাসার বারান্দায় দাঁড়ালে অনেক দূর পর্যন্ত প্রকৃতির সৌন্দর্য পর্যবেক্ষণ করা যায়। হৃদার মনে হচ্ছে এখানে বসে সে এক কাপ কফি হাতে নিয়ে সারাদিন বাহিরের দিকে তাকিয়েই কাটিয়ে দিতে পারবে। এমন একটা জায়গা তার স্থায়ী বাসস্থান হতে পারলে ভালো হতো। তার বিয়েটা এখানকার কারোর সাথে হলেই বোধহয় ভালো হবে। সে তার স্বামীকে নিয়ে এখানে সারা জীবন কাটিয়ে দিতে পারবে। মামাকে বলতে হবে এখানকার কাউকে তার পাত্র হিসেবে নির্বাচন করতে। ধ্যাত, এসব তো লজ্জার কথা। নিজের বিয়ের কথা কি কাউকে বলা যায় নাকি? আর্মি পেশা তার পছন্দ না, তবে সে যদি এখানকার কেন আর্মি পার্সনকে পেয়ে যায় তবে কোনো সমস্যা নেই। আর্মি পেশার মানুষগুলো নাকি আনরোম্যান্টিক হয় সেটা ব্যাপার না। এমন একটা জায়গা হলে তেমন আনরোম্যান্টিক স্বামী নিয়েই সে সারা জীবন পার করে দিতেও দ্বিধা করবে না।